ডেনিম জ্যাকেট পর্ব ২ লিখেছেন অবন্তিকা তৃপ্তি। শাহরিয়ার সিদ্দিক কাব্য কুহুর চাচাতো ভাই হয়। মহাখালীতে যে সড়কটা ঢাকার বাইরের দিকে যায় সেই সড়কের পাশটায় একটা 4তলা বিল্ডিং আছে। সেই পুরনো লাল সাদা বিল্ডিংটায় বসবাস সিদ্দিক পরিবারের ৩ ভাইয়ের। বড় ভাই আনোয়ার সিদ্দিকের ২ ছেলে, কাব্য এবং স্নিগ্ধ। মেঝো ভাই সাদাতের ১ মেয়ে, কুহু। ছোট ভাই সাদাফের আছে ১ মেয়ে ও ১ ছেলে, মেয়ে মহুয়া, ছেলে মুবিন। ছেলে মেয়ে নিয়েই বাড়িটা যেন সিদ্দিক পরিবারের এক টুকরো সুখের রাজ্য। পরিবারের মূল রুজির উৎস বলতে আছে গাড়ি আমদানির ব্যবসা, পাশাপাশি নিজেদের একটি ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, নাম কুড়েঘর রেস্টুরেন্ট। সেই ছোট পরিবারের এক নাদান চঞ্চল কিশোরী মেয়ে কুহু। আজ থেকে প্রায় ৪ বছর আগে হুট করে একদিন তারই চাচাতো ভাইয়ের প্রেমে কী করে যে পড়ে গেল তাহা কেউই জানতে পারল না। এই প্রেম যেন তেন প্রেম নয়, প্রেমে নাস্তানাবুদ অবস্থা। কুহু প্রতিটা রাতে কাব্য ভাইয়ের চুরি করে আনা ডেনিম জ্যাকেট গায়ে দিয়ে ঘুমায়। নাক মুখে শুষে সুবাস নেই কাব্য ভাইয়ের শরীরের নিজস্ব ঘ্রাণটুকু। ইদানিং কাব্য ভাই এক পারফিউম ব্যবহার করে সম্ভবত। কুহু ছাদ থেকে যতটা শার্ট চুরি করেছে সবগুলোতে এক ধরনের পারফিউম স্মেল, কিন্তু স্মেলটা দারুণ শৌখিন। একটা মেনলি ভাইবস দেয় স্মেলটা। কুহুর যে ভীষণ ভালো লাগে। এসব কথার মধ্যে আরও একটা গোপন কথা কুহু বলতে চাই। তা হলো কুহু আজকেও ছাদ থেকে কাব্য ভাইয়ের নতুন কিনে আনা শার্টটি চুরি করে টুক করে বাসায় এনে ফেলেছে। কাব্য ভাই গতকালকেই কিনেছে ওইটা, একদিন হয়তো পরেছেন। কুহু ওটা চুরি করে আলমারির কোণায় লুকিয়ে রেখে দিয়েছে। কাব্য ভাই সেটা জানে না। আজ কুহু বকাটোকা খেয়ে মনটা আজ ভীষণ ক্লান্ত। আজ কলেজ থেকে ফিরেই আলস্য নিয়ে ক্লান্ত ঘামে ভেজা গা এলিয়ে দিল বিছানায়। শুয়ে হাঁ করে ফ্যানের বাতাস গিলতে শুরু করেছে ততক্ষণে। পাশেই ব্যাগটা ছুঁড়ে ফেলা হয়েছে। জুতো একটা বিছানার পালঙ্কের নিচে, আরেকটা সম্ভবত দরজার বাইরে। কুহুর মামাতো বোন কায়া হুসাইন ঝুমুর এখানে কুহুদের বাড়িতে এসেছে পড়াশোনার খাতিরে। বড্ড কাজের মেয়ে বলা চলে তাকে। এক কথায় দারুণ ট্যালেন্টেড একটা মেয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কুহু মেয়েটার একদম বিপরীত। কায়া রান্নাঘরে নিজের জন্য কফি বানাচ্ছিল। কুহু এসেছে শুনে কফিটা বানিয়ে নিজেদের ঘরে এলো। দরজার পাশে আসলে পায়ে লাগে কুহুর ছুঁড়ে ফেলা জুতোটা। কায়া বিরক্ত হয়ে তাকালো কুহুর দিকে। জুতোটা অবধি জায়গায় রাখতে পারো না তুমি, কুহুপু? কুহু চোখ বন্ধ করে হাঁ করে ফ্যানের বাতাস খেতে খেতে জবাব দিল আলস্য নিয়ে, খুব টায়ার্ড আমি আজ, সাইডে রেখে দে ওটা। কায়া কি করবে আজ? চুপচাপ জুতো দুটো খুঁজে জায়গায় রাখল। কফি নিয়ে পড়ার টেবিলে বসে চেয়ার ঘুরিয়ে কুহুকে দেখছে। কুহু এখনও শুয়ে আছে দুহাত মেলে। হঠাৎ কায়া বলল, আজ কাব্য ভাই নাকি তোমায় বকেছে? কুহু ঠাস করে চোখ মুখ টেনে খুলে মাথাটা সামান্য হেলিয়ে কায়ার দিকে তাকালো। কায়ার চোখ মুখ ভীষণ স্বাভাবিক, যেন এসব রোজ রোজই হয়ে আসছে। কুহুর দুকড়ি মানসম্মান খুব একটা কদর পায় না কারুর কাছে। কায়ার এমন প্রশ্নে কুহু মনটা খারাপ রেখেই হাসার চেষ্টা করল। ওসবকে বকা বলে না, ওসব তার আমার পেয়ার। তুই বুঝবি না ওসব, প্রেম কর বুঝে যাবি। বলেই কুহু আবার ২ হাত ছড়িয়ে বিছানায় মাথা ফেলে দিল। কায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি করার আর এই ছাগলকে নিয়ে। দুঃখিত, ছাগল না, কুহুকে বড় জোর পাগল বলা চলে। কায়া কফিতে চুমুক দিতে দিতে বইটা খুলে দেখল।
সামনে ওর এসএসসি এক্সাম আছে। বিকেলে স্যার আসবেন পড়াতে, তাই আগের পড়া একটু ঝালাই করে নিচ্ছে। মার্চ মাসের গরম, ফ্যানের বাতাসেও কুলাচ্ছে না আজকাল। বিছানায় শুয়ে প্রায় ঘুমিয়েই গিয়েছিল কুহু। রান্নাঘর থেকে আওয়াজ আসলো, কুহু গোসল করে এদিকে একটু আসো। রান্নাঘর থেকে ওটা কুহুর আদুরে নরম হৃদয়ের মা কবিতার আওয়াজ। কবিতা তার একমাত্র মেয়ের প্রতি এক প্রকার অবসেসড একজন মা। কুহুর জন্ম হয়েছিল কবিতা সাদাতের বিয়ের প্রায় 5 বছর পর। একটা বাচ্চার জন্য যখন কবিতা দিশেহারা, ঠিক তখন সাদাত ঠিক করেন উনি কবিতাকে নিয়ে হজে যাবেন। আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন একটা বাচ্চা। কথা মতো ডাক্তারদের প্রতিদিন কারি কারি ঔষধ থেকে রেহাই দিলেন নিজেদের। চলে গেলেন স্ত্রী সমেত মক্কাতে। আল্লাহর রহমতে সেই বছরই কুহুর জন্ম হয়েছিল। তারপর আজ বিয়ে হলো আরও 17 বছর। আর কোনো সন্তান হয়নি সাদাত কবিতা দম্পতির। একমাত্র মেয়ে, তাও এতটা প্রার্থনার পর পেয়েছেন। তাই দেখা গেছে কবিতা সাদাত দুজনেই কুহুকে মাথায় তুলে রেখেছেন। মেয়ে একবার মুখ থেকে যাই বলে, তাই ওকে দিয়ে দেওয়াই ওদের বৈশিষ্ট্য। কবিতা যদি কোনো কারণে মেয়েকে ধমক দিয়ে বসেন, ওই দিন সারা রাত কেঁদে কেটে পার করেন। কুহু মা বাবার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় পোষণ করে। সে অবুঝ হলেও মায়ের এক একটা আদেশে সাড়া দেওয়ার অভ্যাস তার রক্তে মিশে আছে। জীবনে এত আশকারা লাই পাওয়া সত্ত্বেও কুহু আজ অবধি এমন কোনো কাজ করেনি যেন ওর বাবা মায়ের মুখ ছোট হয়। শুধু একটা পাপ করেছে জীবনে, কাব্য ভাইকে ভালোবাসা। জানে না বাবা জানলে কী রিয়াকশন দিবে। মা হয়তোবা মেনে নিলেও বাবাকে মানাতে কষ্ট হতেও পারে। মায়ের আদেশ শিরোধার্য। কুহু উঠে বসে ঘর্মাক্ত গা থেকে ওড়না ছুঁড়ে ফেলে গোসলে গেল। আধা ঘন্টা পর দরজা হালকা খুলে ভেজা শরীর লুকিয়ে ডাকল কায়াকে। কায়া, টুনামুনা আমার ড্রেসটা দে না কষ্ট করে। কায়া পড়াশোনা করছিল। কুহুর ডাকে চেয়ার টেনে পেছনে ফিরে বিরক্ত হয়েই বলল, তুমি এত বড় হয়েছ, এখনও কাপড় ছাড়াই গোসলে কেন যাও? সবসময় এটাই করো তুমি, কুহুপু। কুহু ভ্যাবলার নেই হাসল, বলল, দে না প্লিজ, রাগ করস কেন? কায়া বিরক্ত হলেও কুহুর একমাত্র শুভাকাঙ্ক্ষী হওয়ায় চুপচাপ ড্রয়ার থেকে ড্রেস বের করে দিল। কুহু ড্রেস হাতে নিয়ে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, থ্যাংক ইউ। কায়া এবার কিছুটা ব্যঙ্গ করেই বলল, এই যে এই অভ্যাস তোমার, কাব্য ভাইয়ের সাথে বিয়ে হলে এগুলা করলে তোমাকে কিন্তু দিনে কয়েকবার গোসল করা লাগতে পারে, তখন বের হবে নে মজা। বলেই হাসতে থাকে কায়া। কুহু ব্রু কুচকে হাসে। কুহুর ব্রু কুচকে আসে। মুখটাতে শাসন ও রাগ দুটোই একসঙ্গে দেখিয়ে হুতুম পেঁচান নেই বলল, অসভ্য একটা। ভদ্র কাব্য ভাইয়ের নামে এসব চিন্তা করিস তুই? যা পড়তে বস। বলে ঠাস করে ড্রেস নিয়ে কায়ার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল কুহু। কায়া তখন কুহুর চুপসে যাওয়া লাল লাজুক মুখটা ভেবে রাক্ষসের মতো হাসছে। বাথরুমের ভেতর থেকে কুহু হাসি শুনছে আর রাগে ফুলছে। কত বড় খচ্চর হয়েছে এই কায়া, কত দূর অবধি চলে গেছে। ছি, লজ্জা টজ্জা খেয়ে বসে এসব ভাবে ওকে নিয়ে। ধীরে সুস্থে সময় লাগিয়ে গোসল শেষে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো কুহু। কায়া তখন বিছানায় বসে ফোন স্ক্রল করছে। কুহু চুল থেকে টাওয়াল খুলতে খুলতে জিজ্ঞেস করলো, পড়া শেষ তোর? কায়া ফোন দেখতে দেখতে অন্যমনস্ক গলায় জবাব দিল, হ্যাঁ। অথচ কুহুর থেকে এক ধাপ এগিয়ে কায়া তখন মেসেজে প্রেম করছিল। কুহু বেচারি যা করতে পারিনি, এত বড় হয়েও কায়া সেসব করে বসে আছে। কায়ার বয়ফ্রেন্ড আছে একটা,
ভীষণ দুষ্টু আর ভীষণ প্রেমিক। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে জামার পকেটের অংশের দিকে দেখতে দেখতে কিছুটা ভাব নিয়ে বলল, শুনেছি ছেলেদের একটু সুস্বাস্থ্য মেয়েদের পছন্দ। আমার কি তাহলে আরও একটু মোটা হওয়া উচিত? এই কায়া, কথা বলিস না কেন? কায়া নিশ্চুপ। ফোনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে ও। কুহু আয়নার দিকে চেয়ে দেখছে নিজেকে। কবিতা তখন আঁচলে কপাল গলার ঘাম মুছতে মুছতে বাটি হাতে কুহুর পেছনে এসে দাঁড়ালেন। কুহু আয়নায় নিজের আদুরে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল, বাটিতে কি আম্মু? কবিতা বাটির ঢাকনা খুলে দেখিয়ে বললেন, কাব্যের জন্য করলা ভাজি করেছিলাম, দিয়ে আসো না এটা। কাব্য নামটা শোনা মাত্রই কুহুর হৃদয়ে ঢেউ খেলে যায় বরাবরের মতো। কুহু টাওয়াল বিছানায় ছুঁড়ে ফেলে মায়ের দিকে ফিরে হাসি খুশি মুখে বলল, যাব তো আমি, দাও আমাকে বাটিটা, দাও। কুহুর আগ্রহ দেখে কবিতার মনটাই ভরে ওঠে। কি আগ্রহ কাজ করার মেয়েটার, মায়ের কথা ফেলতেই শেখেনি কখনো। কায়া এবার ফোনটা রেখে কুহুর পাশে দাঁড়িয়ে টিপ্পনি কেটে শুনিয়ে শুনিয়ে বলল, কুহুপুকে অনুরোধ করার দরকার নেই ফুপু, ও এমনিতেও নাচতে নাচতে চলে যাবে। কুহু চোখ রাঙিয়ে তাকাতেই কায়া জিব্বা কেটে বলল, আই মিন বড়মার আদরের মেয়ে বলে কথা না। কুহু আর চোখে তাকায় কায়ার দিকে। কুহুর ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে ধরে দিতে একটা। সারাক্ষণ কুহু ও তার কাব্য ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে থাকে। অসভ্য একটা। কবিতা তেমন ভাবেন না ওসব ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা নিয়ে। স্বস্তি নিয়ে কুহুর হাতে কাচের বাটিটা তুলে দিয়ে হেসে বললেন, মা ভাত বাড়ছি, দ্রুত আসিও। কুহু বাটি হাতে সুন্দর করে হাসে। কবিতার হৃদয় গলে উঠে। তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা বোধ হয় তার মেয়েরই। কুহু ভুলে অতি উত্তেজনায় উড়না ফেলেই চলে যাচ্ছিল। অবশ্য কামিজটা বেশ ঢিলা, তেমন একটা সমস্যা হবে না। কবিতা একটা বড় উড়না এনে কুহুর গায়ে জড়িয়ে দেন। কুহু ফিরে তাকায়। কবিতা বলেন, বড় হচ্ছ মা, বড় মেয়েরা উড়না ছাড়া এভাবে চলাফেরা করে না। মায়ের কোমল কথায় কুহু মৃদু হাসল। দু হাতে বাটি ধরা। তারপরেও মায়ের গালে কয়েকটা টুপটাপ চুমু খেয়ে বলে, বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড, যাই এখন। নিচতলার ফ্ল্যাটটা আনোয়ার সিদ্দিক ওরফে কুহুর কাব্য ভাইয়ের। কুহু দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। শামিমা এসে দরজা খুলে দিল। হয়তোবা কাপড় ভাঁজ করছিল, তাই হাতে অর্ধেক ভাঁজ করা কাপড় ঝুলানো। কুহুকে দেখে উনার চেহারা আনন্দে জ্বলে উঠে। প্রাণখোলা হাসিতে বললেন, আজ কলেজ থেকে এসেই কুহুরানি আমাদের ঘরে, সূর্য কোন দিক থেকে উঠল রে, ঘুমাসনি আজ? কুহু হাতের বাটিটা শামিমার হাতে ঠাস করে ধরিয়ে দিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, করলা ভাজি, মা দিয়েছে, কাব্য ভাইয়ের জন্য। কুহু সোজা ড্রয়িং রুমের সোফায় গিয়ে পা তুলে আরাম করে বসে গেল। দরজা লাগিয়ে শামিমা ওর কাছে এলে কুহু কিছুটা ভূতা মুখে জিজ্ঞেস করে, আচ্ছা বড় মা, তোমার ছেলে এত তিতা একটা খাবার খায় কীভাবে? এজন্যই কি সে হাসে না? মুখটা গুমরা করে বসে থাকে, লাইক অ্যাংরি বার্ড। কুহু অভিনয় করে দেখালো কাব্য কেমন করে তাকায়। শামিমা সেই অভিনয় দেখে হেসেই কুটি কুটি। করলার ভাজিটা ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখে বলতে থাকে, কি জানি, আমাদের ঘরে তো কেউ করলা খায় না। ও ক্যান্টনমেন্টের হোস্টেলে থেকেই মনে হয় শিখেছে এইসব। কুহু আরাম করে বসল দুপা ছড়িয়ে। টেবিলের উপর থেকে টিভির রিমোট হাতে নিয়ে টিভি অন করলো। টিভিতে চলছে তার পছন্দের সিরিয়াল, ইরাবতীর চুপকথা। চোখে মুখে প্রবল মনোযোগ কুহুর। আশপাশ ভুলে টিভি দেখছে। সিরিয়ালে ইরাবতীকে কিডন্যাপ করেছে কিছু গুন্ডা, আর নায়ক রাস্তায় পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে তাকে খুঁজে।
থ্রিল আর সাসপেন্সে মোড়া দৃশ্য। কুহু যেন ঠিক এই মুহূর্তে সিরিয়ালের ভেতরে ঢুকে গেছে। একটু পর শামীমাও তার পাশে এসে বসল। কুহুর দিকে তাকিয়ে বলল, গতকালের রিপিট টেলিকাস্ট এখন দেখছিস কেন? কুহু চোখ সরালো না টিভি থেকে। টিভির সাউন্ড, দৃশ্য সব হা করে গিলে খেতে খেতে বলল, গতকাল দেখতে পারিনি, প্রেসারে ছিলাম। তোর আবার কিসের প্রেসার? এতটুকু মেয়ে একটা। শামীমা কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন। এবার কুহু ধীরে ধীরে টিভি থেকে চোখ সরালো। আশপাশে সতর্ক চোখে দেখে নিয়ে আবার শামীমার দিকে তাকালো। শামীমার চোখে রয়েছে আগ্রহ। কুহু মুখটা একটু ভার করে বলল, তোমার পুলাই আজ আমাকে বকেছে। আজকেও আবার কেন বকল? শামীমা চূড়ান্ত অবাক না হলেও কুহুর কষ্টে কষ্ট না পেলে মেয়েটা আবার কষ্ট পাবে ভেবে দুঃখ দেখানোর চেষ্টা চালালো। কুহু সাবধানতার সাথে ফিসফিস করে বলল, আম্মুকে বলো না কিন্তু। আমি নকল করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। কাব্য ভাইকে তাই আমাদের যে বজ্জাত প্রিন্সিপাল আছে না, ওই বেটা আজ ডাকিয়ে নিয়েছিল। কি? শামীমা চমকে উঠলেন। তাই বোধ হয়। একেবারে কণ্ঠটা চড়া হয়ে গেল। কুহু সাথে সাথে একটা আঙ্গুল দিয়ে ঠোঁটে চেপে বলল, আস্তে বলো, দেয়ালেরও কান আছে। শামীমা নিজেকে সামলে নিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, এমন করলে চলবে কুহু? পড়াশোনা না করলে তোকে কে বিয়ে করবে বলতো? কুহু এইবার একটু হাসল। কাব্যের রুমের দিকে চেয়ে কিছুটা রহস্য করেই বলল, কে বলেছে আমি চলে যাব? এই বাড়িতেই তো সারা জীবন থাকব। এখন যেমন আছি তেমনই পরেও থাকব। কুহু শামীমার কথার মধ্যে হঠাৎ কাব্যের রুম থেকে কাব্যের গলা শোনা গেল। আলমারি এলোমেলো করতে করতে চিৎকার করে বলছে, আম্মু, আম্মু, আমার ব্লু শার্ট কোথায়? পাচ্ছি না খুঁজে। তুমি খুঁজে দাও না প্লিজ। শামীমা ভীষণ অবাক হলেন আর বললেন, আজকেও আরেকটা শার্ট হারালো নাকি? রোজ রোজ কাব্যটার শার্ট ছাদ থেকে কই যে উড়ে পড়ে। শামীমা উঠে গেলেন কাব্যের রুমে। কুহু হাসে পেছনে পেছনে। কাব্য শামীমা রুমে যাওয়ার আগেই বেরিয়ে এসেছে, শুধুমাত্র কোমরে টাওয়াল পেঁচানো অবস্থাতেই। ঘটনা ঠিক তখনই ঘটল। কাব্য কুহুকে দেখেনি, কুহু কিন্তু দেখেছে কাব্যকে। হা করে গিলে গিলে দেখছে। কাব্য শামীমার সঙ্গে আলোচনায় বসেছে, কি করে রোজ রোজ তার শার্ট, জ্যাকেট হারিয়ে যাচ্ছে। বাসায় ভাড়াটিয়া থাকে না, তাহলে চুরি করেটা কে? অথচ চোর যে ওদের সামনেই বসে কাব্যকে দেখছে, ওসব ওদের জানা নেই। কুহুর বুক তখন ঢিপ ঢিপ করছে, হার্ট মনে হয় খুলে যাচ্ছে। কুহু বুকের বাম পাশটা চেপে ধরে পেছনে ঘুরে গেল। চোখ বুজে বড় বড় শ্বাস ফেলছে, শান্ত করছে নিজেকে। কাব্যর চোখ তখন গেল টিভির সামনে পেছন ফিরে বসা কুহুর দিকে। কাব্য শামীমার দিকে চেয়ে বলল, ও কখন এলো? শামীমা জবাবে বলল, মাত্র এলো। তোর মেঝুমা করলা ভাজি পাঠিয়েছে তোর জন্য, ওটাই নিয়ে এলো। কাব্য আর দাঁড়ালো না। খালি গায়ে কুহুর সামনে ঘোরাফেরা করা উচিত নয়, তাই শার্টের আলোচনা ছেড়ে চুপচাপ আবার ঘরে চলে গেল। কুহু তখনও সেভাবেই পেছন ফিরে বসে, অস্থির তার মনটুকু। কাব্য ভাই এভাবে এলেন, কেড়ে নিলেন কুহুর সমস্ত সত্তার লজ্জা। কুহু ওভাবে কেন তাকিয়েছিল? উচিত উইটা? না, একদম না। কাব্য ভাই কুহুর ভেতরের অস্থিরতা বাড়াচ্ছেন এভাবেই, ক্রমশ একটু একটু করে, যন্ত্রণায় দগ্ধ করে। কাব্য বেরিয়ে এলো একেবারে রেডি হয়ে। শামীমা ওকে দেখেই অবাক হয়ে বললেন, ও মা, রেডি হলি যে, কোথাও যাবি? কাব্য ডাইনিং টেবিলে বসল, বলল, টিউশনি আছে এখন, আজ না বন্ধ। তাসনিমের এক্সাম চলছে, যাওয়া লাগবে। কুহু তখনও ওভাবেই বসে আছে। কাব্য ডাইনিং টেবিলের চেয়ারে বসে গম্ভীর গলায় ডাকল, এই যে মহিলা, খেতে আসো।
কুহু এইবার নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো। আর চোখে কাব্যর দিকে একবার তাকিয়েই লজ্জায় চোখ এলোমেলো ঘোরাতে ঘোরাতে অস্ফুটে গলায় বলতে চেষ্টা করলো, আমি বাসায় আম্মু ওয়েট। কাব্য অবাক হয়ে বলল, তুই তুতলাচ্ছিস কেন? আশ্চর্য। কুহু এরপর আর কথাই বলতে পারল না। কাব্য উৎসবে গেলই না আর। কুহুর অনুভূতি ওর মনে কোনো ইফেক্ট ফেলল না। নিজের পাশের চেয়ার টেনে দিয়ে গম্ভীর গলায় সের্ফ বলল, বস, দুপুরবেলা লোকের ঘরে এসে কেউ না খেয়ে যায় না। কুহু দেখল কাব্যের বাম পাশের চেয়ারটা ওকে ডাকছে, কাব্য ভাইও ওকে ডাকছে, গম্ভীর গলায়, কাটকাট কণ্ঠে হোক, তবুও তো কুহুকে নিয়ে ভেবেছেন। এতটুকুতেই নরম হৃদয়ে প্রেমে তুলপার কুহু মনে মনে নাচতে লাগলো।